ওকে, শুভ সকাল সবাইকে। আমরা লাস্ট ক্লাসে যেই পোরশন থেকে শেষ করেছিলাম, আজকে আমরা চেষ্টা করব সেই পোরশন থেকে শুরু করতে। হ্যাঁ, চলো আমরা আজকে মূলত যে টপিকটা নিয়ে এখন আলোচনা করছিলাম সেটা হচ্ছে মূলধন ব্যয়। আচ্ছা স্যার, আপনি অধ্যায় 7 পড়াচ্ছেন না? হ্যাঁ, অধ্যায় 7 তো পড়াচ্ছিলাম। হ্যাঁ, তো অধ্যায় 7 এর যে সাধারণ শেয়ারের তারপর অগ্রাধিকার শেয়ারের যেগুলো লিখা দিচ্ছেন ওগুলা তো বইয়ে পাচ্ছি না, মানে কোন দিক থেকে পড়াচ্ছেন আপনি? হ্যাঁ, ওখানে একটু এলোমেলোভাবেই আছে বইয়ের মধ্যে। আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি কোন দিক থেকে তোমরা খুঁজে পাবা ইকুইটি শেয়ারটা। কেন গতকাল তো বলে দিছিলাম, মনে করে দিই নাই? তোমরা না, গতকাল তো সূত্র পড়াইছেন। আমি যেটা পড়াচ্ছি এটা খুঁজে পাবা 595 নাম্বার পেজে। 595 নাম্বার পেজ পাইছেন? জি স্যার। ইকুইটি ব্যয় অথবা কস্ট অফ ইকুইটি। চলো আমরা এই যে সাধারণ শেয়ার ব্যয় পড়ছি বা ইকুইটি ব্যয় পড়ছি, তাহলে ভালো করে খেয়াল করবেন আজকের ক্লাসটা, কারণ আজকের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা হবে। এই বিষয়গুলো যদি একটু মগজ দিয়ে না বুঝেন তাহলে প্রবলেমে পড়ে যাবেন। বুঝতে পারছেন? তো আজকে বেসিক্যালি আমরা কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এবং আমরা গত ক্লাসে বলছি যে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ে বেসিক্যালি 3টা পদ্ধতি আছে। তার মধ্যে গত ক্লাসে একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা ছিল শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা যখন ই নির্ণয় করছিলাম, আমাদের সূত্রটা ছিল D1 ডিভাইডেড বাই P নট ইনটু 100। এই P নট বলতে কিন্তু এসবি বোঝাচ্ছে, মানে হচ্ছে সেলস ভ্যালু অথবা বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে। আর উপরে যে D1 টা আছে, এই D1 দ্বারা কি বোঝাচ্ছে? শেয়ারের লভ্যাংশের পরিমাণ। হার কিন্তু না, শেয়ারের লভ্যাংশের পরিমাণ। পরিমাণটা আমরা কিভাবে বের করব? আমাদেরকে যে হারটা দেয়া থাকবে ওই হারটা আমরা বেসিক্যালি ফেস ভ্যালুর উপর অ্যাপ্লাই করব। আমাদেরকে যে ফেস ভ্যালুটা দেয়া থাকবে ওই ফেস ভ্যালুর উপর যদি আমরা হার অ্যাপ্লাই করি, আমরা সাধারণত যে পরিমাণটা পাবো সেই পরিমাণটা আমরা D1 এর মান বসাবো। আর পি নট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি, আবারও বলছি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য অথবা শেয়ারের সেলস ভ্যালু। হ্যাঁ, শেয়ারের সেলস ভ্যালুটা আমরা নিচে বসাবো, সেটাকে পি নটও বলা যায়, সেটাকে এসভিও বলা যায়। তাহলে আমাদের সূত্রটা আসছে যেটা, সেটা হচ্ছে উপরে হচ্ছে D1, নিচে হচ্ছে পি নট অথবা সেলস ভ্যালু ইনটু 100। এটা হচ্ছে আমাদের শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে। তাহলে আমরা এটা নিয়ে গত ক্লাস আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই নম্বর, সেগুলো হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে এই স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলতে আলটিমেটলি কি বোঝায় একটু ভালো করে খেয়াল করো। মনে করো গত বছর তোমার হাইট ছিল 5 ইঞ্চি, ঠিক আছে? ঠিক আছে, সরি 5 ফিট, 5 ফিট। ধরে নাও যে গত বছর তোমার হাইট ছিল 5 ফিট। এখন আমি তোমাকে বললাম যে প্রতি বছর তোমার হাইট 10% করে বৃদ্ধি পাবে। তাহলে ভালো করে খেয়াল করো, 10% যদি বৃদ্ধি পায় তাহলে 5 ফিটের যে 10% সেটা এই বছর বৃদ্ধি পেল, রাইট? গত বছর যেহেতু 5 ফিট ছিল, 5 ফিটের 10% যা সেটা এই বছর বৃদ্ধি পাবে। আবার এই বছরে এই 10% বৃদ্ধি পেয়ে যা হলো সেটার আবার 10% আগামী বছর বৃদ্ধি পাবে, রাইট? এরপরে আগামী বছর যা হবে সেটার উপর আবার 10% অ্যাপ্লাই করে সেটা আবার পরবর্তী বছরে বৃদ্ধি পাবে। তাহলে দেখো 5 ফিটের 10% যা আসে সেটা যোগ করে যখন এই বছরে আবার 10% সেটার উপর অ্যাপ্লাই করে, তখন কি সেম পরিমাণ হবে নাকি পরিমাণ ভিন্নতা আসবে? পরিমাণ ভিন্নতা আসবে। অনেকটা চক্রবৃদ্ধির মতো, সরল সুদ না, চক্রবৃদ্ধির মতো, মানে বৃদ্ধি পেয়ে যা হলো সেটার উপর আবার 10% অ্যাপ্লাই হলো। এখন কথা হচ্ছে 10% এর কোনো চেঞ্জ আসছে? প্রত্যেক বছর কিন্তু 10% বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পরিমাণটা পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে হারটা হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে? দেখো এইখানে আমাদেরকে কি বলছে? আমাদেরকে এই যে বলছে লভ্যাংশ বৃদ্ধির যে হারটা, ঠিক আছে, ওই লভ্যাংশ বৃদ্ধির হারটা স্থির থাকবে, মানে হচ্ছে ফিক্সড থাকবে। লভ্যাংশ বৃদ্ধির হারটা কি থাকবে?
ফিক্স থাকবে, যেটাকে আমরা সি লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলবো। গট দা পয়েন্ট স্যার? ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই পদ্ধতিতে আমাদেরকে যদি কে ই নির্ণয় করতে বলে, কে মানে কি বলছিলাম, কস্ট অফ ইকুইটি, তাহলে এই পদ্ধতিতে যদি আমাদেরকে কস্ট অফ ইকুইটি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? বলা হচ্ছে এই পদ্ধতিতে আমাদেরকে কস্ট অফ ইকুইটি বের করতে বলে আমরা উপরে লিখবো D1, নিচে হচ্ছে পি নট অথবা সেলস ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নটার মধ্যে বা এই মেথডটার মধ্যে একটা নতুন একটা বিষয় সংযোজিত হবে, যেটাকে বলা হচ্ছে বৃদ্ধির হার। তোমাকে যে বলে দিবে প্রতি বছর এত পার্সেন্টেজে বৃদ্ধি পাবে, ওই বৃদ্ধির হারটা থাকবে এখানের মধ্যে, যেটাকে প্রবৃদ্ধির হার বলবে, বৃদ্ধির হার বলবে বা গ্রোথ রেট বলবে। তাহলে গ্রোথ রেট থেকে আমরা জি আনবো, ঠিক আছে? তাহলে হচ্ছে প্লাস জি ইনটু 100। ঠিক আছে স্যার, বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, কে ই মানে কস্ট অফ ইকুইটি ইকুয়ালস টু উপরে হচ্ছে D1, নিচে হচ্ছে পি নট প্লাস গ্রোথ রেট ইনটু 100। তাহলে আমরা স্যার এই আমার কাছে তো শূন্য লভ্যাংশ পদ্ধতিও সেম লাগতেছে, মানে না, এখানে জিটা এক্সট্রা আসবে। শূন্য লভ্যাংশ না বৃদ্ধি না থেকে স্যার তো আপনি যে বললেন ওইটা স্থির থাকবে, তো শূন্য লভ্যাংশ পদ্ধতি তো ওইটা স্থির থাকে। কোনটা? শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে তো বৃদ্ধি পায় না, প্রতি বছর সমান থাকে। এইখানে তো ও আচ্ছা। বৃদ্ধি পায়, তবে বৃদ্ধির হারটা এখানে বুঝছি। স্থির। ঠিক আছে? ওখানে বৃদ্ধি পাই না, ওখানে গত বছর যা দিছে এই বছর তা দিবে, এরপর বছর তা দিবে। এইখানে চেঞ্জ হয়, তবে চেঞ্জ হয় কি, চেঞ্জ হয় পরিমাণটা চেঞ্জ হয়, কিন্তু হারটা চেঞ্জ হয় না। মানে প্রতি বছর বৃদ্ধি পাই, ওখানে বৃদ্ধি পাই না, এখানে বৃদ্ধি পাই। তবে বৃদ্ধির যেই মানে হচ্ছে যে সাইজটা অথবা বৃদ্ধির যে হারটা, ওই হারটাকে বলা হচ্ছে ঠিকঠাক থাকবে, ওটা চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এই হচ্ছে জি পার্থক্য। স্যার বুঝছি। তাহলে দেখো এখানের মধ্যে এই যে দেখো এখানে গ্রোথ রেট, এই গ্রোথ রেটটা আছে মানে হচ্ছে প্রবৃদ্ধির হার অথবা গ্রোথ রেট বা বৃদ্ধির হার। ঠিক আছে? এখানে আরো একটা ক্রাইটেরিয়া আছে, সূত্রটা ক্লিয়ার হচ্ছে? জি স্যার। সূত্রটা ক্লিয়ার? হুম। একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো। এই D1 তোমাকে না দিয়ে এখানে দুইটা বিষয় থাকতে পারে, একটা হচ্ছে D1 থাকতে পারে, একটা হচ্ছে D0 থাকতে পারে। ঠিক আছে? আমি একটু উল্টা করে লিখি, একটা হচ্ছে D0 থাকতে পারে আর একটা হচ্ছে D1 থাকতে পারে। ওকে, এই D0 যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা D0 করব, মানে একটু স্টাইল করে। হ্যাঁ, আমাদের ফিনান্সের ভাষায় এটাকে D0 বলা হয়। আর পরবর্তী এটাকে বলা হচ্ছে D1। তাহলে শূন্য আগে নাকি 1 আগে বলো তো দেখি? শূন্য আগে, তাই না? আগে। হিসাবে হ্যাঁ। আমাদের শূন্য আগে। তাহলে তাহলে আমি কি এখন কিছু কথা বলবো, এগুলো একদম মনোযোগ সহকারে শুনবা, পারলে লিখবা, যা ইচ্ছা তা করবা, কিন্তু মাথায় রাখতে হবে আগে শুনো তারপর লিখতে পারবা। বলা হচ্ছে তোমাকে যদি কিছু কথা বলে, যেমন হচ্ছে আমরা টেন্স পারি, আমরা টেন্স ইংলিশে টেন্স পারি, পারি। জি জি স্যার। স্যার। পারি যে বলবো, সারা আবার এর পরের লাইন কি বলে সেটার জন্য পারি পারি না বলতে পারতেছি না। ঠিক আছে? পরের লাইন কি বলে সারা আবার এই পারি, টেন্স পারি আমরা? পারি তো। জি স্যার পারি। টেন্স কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। past, future। আচ্ছা, এর পরের প্রকারভেদগুলো তো আমরা যাচ্ছি না, আমরা এই তিনটা নিয়ে কথা বলি। আমরা এগুলোর কালগুলো আমরা বুঝি, যে পাস্ট বলতে আমরা অতীতকে বুঝাচ্ছি, প্রেজেন্ট বলতে বর্তমানকে বুঝাচ্ছি, আর ফিউচার বলতে ভবিষ্যৎকে বুঝাচ্ছি। বাংলাতে এমন কোন কথায় যদি তোমার পাস্ট টেন্স প্রকাশ পায় লভ্যাংশের ক্ষেত্রে, যেমন কিরকম, যেমন হচ্ছে লভ্যাংশ প্রদান করেছিল, পাস্ট। লভ্যাংশ প্রদান করেছে, পাস্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে পাস্ট। লভ্যাংশ প্রদান করে, প্রেজেন্ট। ঠিক আছে? চলতি বছরের লভ্যাংশ, চলতি বছর মানে কি? বর্তমান। চলতি বছরের লভ্যাংশ, বর্তমান, প্রেজেন্ট। চলতি বছরের প্রত্যাশিত লভ্যাংশ, প্রেজেন্ট। চলতি বছর যেহেতু আছে, প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে এই পাস্ট এবং প্রেজেন্ট থাকে ডিনোট। মনে থাকবে? মনে থাকবে? এবার আসো, চলতি বছরের প্রত্যাশিত না বলে তোমাকে বললো প্রত্যাশিত লভ্যাংশ। প্রত্যাশা মানে আমরা জানি সবসময় ফিউচার, এটা তাই না? ফিউচার। প্রত্যাশা মানে ফিউচার, কিন্তু চলতি বছরের প্রত্যাশিত বললে কিন্তু প্রেজেন্ট, কিন্তু শুধু প্রত্যাশিত লভ্যাংশ বললে তখন কিন্তু ফিউচার। ঠিক আছে? এরপরে যদি বলা হচ্ছে 13 টাকা করে লভ্যাংশ প্রদান করবে, ফিউচার। এটাও তো ফিউচার। হ্যাঁ।
কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে 13 টাকা করে লভ্যাংশ প্রদান করবে ফিউচার। তাহলে ফিউচার এই ধরনের যদি বলে তখন হচ্ছে D1। FUTURE ফুটারি না ফাটুরি? ফিউচার আচ্ছা, তাহলে হচ্ছে যে একটা হচ্ছে D0 আর একটা হচ্ছে D1, ঠিক আছে? তাহলে D0 কোনটা? D0 হচ্ছে যদি আমাদেরকে বাংলা কথায় লভ্যাংশ প্রদান, এগুলো কিন্তু লভ্যাংশ নিয়ে কথাবার্তা, হ্যাঁ? লভ্যাংশ তোমাকে পার্সেন্টেজও দিতে পারে, টাকাও দিতে পারে। যদি টাকা দেয় সরাসরি তুমি টাকাতে বসাই দিতে পারবা, যদি পার্সেন্টেজে দেয় পেজগুলোর উপর অ্যাপ্লাই করে তোমাকে টাকাতে কনভার্ট করে এনে তারপর বসাতে হবে, কারণ আমরা জানি এখানে পার্সেন্টেজ বসানো যাবে না, এখানের মধ্যে অবশ্যই কি বসাতে হবে? অ্যামাউন্ট বসাতে হবে, টাকা বসাতে হবে। তাহলে তবে টাকা বসানোর ক্ষেত্রে এই জিনিসগুলো দেখবা যে তোমাকে D0 দেয়া আছে না D1 দেয়া আছে। যদি D1 দেয়া থাকে তোমার সূত্রে সরাসরি D1 আছে, D1 এ তুমি বসাই দিতে পারবা। কিন্তু যদি তোমাকে D0 দেয়া থাকে তাহলে কি সরাসরি বসাতে পারবা? পারবা না, তোমাকে তৈরি করে দিতে হবে। D1 তৈরি করার সিস্টেম কি? তখন তোমাকে D1 বের করতে হবে। তাহলে D1 বের করার জন্য তোমাকে D0 দেয়া আছে, তাহলে আগে বসাও D0, ঠিক আছে? D0 মানে কি? গত বছরেরটা, রাইট? আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে D0 into 1 plus growth rate। তাহলে এই কাজটা করে আমি D1 টা বের করতে পারি। D1 টা বের করে আমি তারপর D1 এর মানটা এখানে বসাবো, তারপর হচ্ছে আমি কে নির্ণয় করতে পারবো। কারণ কথা হচ্ছে স্যার গ্রোথ রেট আমাকে দিল 5% স্যার, তাহলে কি আমি এখানে 5 বসাবো? না, আমি এখানের মধ্যে 0.05 বসাবো। এখানে ক্ষেত্রে 0.05, এখানে ক্ষেত্রে 0.05। এখানের মধ্যে D0 মনে করো আমাকে বলল যে বলে দিল যে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং লভ্যাংশের হার প্রদান করেছে 13%। করেছে, রাইট? তাহলে করেছে মানে হচ্ছে কি স্যার? করেছে মানে হচ্ছে D0। তাহলে আমাকে প্রথমে D0 হলো, আমার তো অ্যামাউন্ট না, এটা অ্যামাউন্ট, এটা তো পার্সেন্টেজ, তাহলে আমাকে অ্যামাউন্ট বের করতে হবে, রাইট? তাহলে অ্যামাউন্ট বের করার জন্য আমাকে কি করতে হবে? 1000 গুণ 13% ইকুয়ালস টু হচ্ছে 130। এবার আসো, তাহলে হচ্ছে D1 বের করার জন্য 130 ইনটু 1 প্লাস গ্রোথ রেট যেহেতু 0.05, তাহলে কত আসে D1 এর মান? স্যার 136। হ্যাঁ 136.5। 136.5। ঠিক আছে, এটা আসছে আমাদের D1 এর মান। এবার আসো তো আমরা কাজটা করি, তাহলে AE ইকুয়ালস টু উপরে হচ্ছে 136.5, আমি ধরে নিলাম আমাকে সেলস ভ্যালু দেয়া আছে মনে করো 1050, তাহলে হচ্ছে 1050 প্লাস গ্রোথ রেট 0.05 ইনটু 100। কাজ করো, প্রথমে ভাগ, তারপর যোগ, তারপর হচ্ছে গুণ। স্যার 18। স্যার 18। 18%। জি স্যার। শুধু 18, হ্যাঁ 18%। পার্সেন্টেজ 18%। তাহলে কে মান নির্ণয় হয়ে গেল আমাদের। স্যার তাহলে সবসময় D1 এর মানটাই আগে বের করে নিতে হবে। যদি তোমাকে দেয়া না থাকে তাহলে D1 এর মান আগে বের করে নিতে হবে, আর যদি তোমাকে সরাসরি বলে লভ্যাংশ প্রদান করবে তাহলে তো D1 পেয়ে গেছো, তাহলে আর তোমাকে এই যে D1 বের করার যে সিস্টেমটা এটা করা লাগবে না, তোমাকে সরাসরি এই অ্যামাউন্টটা দিয়ে দিছে, সো তুমি এখানের মধ্যে কে মান এখানের মধ্যে বসিয়ে কাজ করে নিতে পারবে। ঠিক আছে? কেউ বুঝতে পারেন না? এই ধরনের কেউ আছেন? না স্যার। না স্যার বুঝছি। Yes. ID number 3. শাহনাজ। আচ্ছা, এখন যদি তোমাকে পরীক্ষার হলে যদি তোমাকে
স্যার এইখানের মধ্যে অনেক ঝামেলা, প্রথমে D1 বের করা, তারপর আবার KE বের করা। স্যার একসাথে করা যায় না? অবশ্যই করা যায়। তুমি যদি স্যার এইভাবে কাজটা করে ফেলো যে KE ইকুয়ালস টু, তোমাকে D নট দেয়া আছে, তুমি সরাসরি KE এর পরিবর্তে দেখো D1 এর পরিবর্তে আমাকে D নট দেয়া আছে, D1 এর পরিবর্তে আমি এটা বসাতে পারি। জি এটা স্যার। মানে কি D1 না? এটা মানে হ্যাঁ। D1 তো। আচ্ছা, জি। D নট প্লাস রুট 3 ইনটু 100 করা যায় কিনা দেখো তো? জি স্যার। এভাবে সরাসরি করা যায় না? এটা কখন ব্যবহার করব? যখন আমাকে D নট দেয়া থাকে। আর এই সূত্রটা কখন দেয়া থাকবে, ব্যবহার করব? যখন আমাকে D1 দেয়া থাকবে। মনে থাকবে গার্লস? জি জি স্যার। স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি নেক্সট মেথডে যাব না বলে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, ক্লিয়ার সবার আমার কাছে এর না? আগের অধ্যায়ের ম্যাথ নিয়ে একটা প্রশ্ন ছিল, কাজ শেষে বলবো। আচ্ছা ঠিক আছে। আমারও কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের কয়টা পদ্ধতি গেল আমাদের? দুইটা পদ্ধতি। দুইটা। এবার আমরা থার্ড পদ্ধতিতে দুইটা। যাচ্ছি। এটাকে বলা হচ্ছে CAPM। CAPM মানে কি? CAPM মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। এটা মাথায় রাখতে হবে, এমসিকিউ তে বেশি আসে। ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের 557 নাম্বার পেজে সুন্দর করে দেওয়া আছে, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা মডেল আমাদের ফিনান্সের জন্য। হ্যাঁ, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এবার আসেন এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা কেই নির্ণয় করব কিভাবে, একটু ভালো করে খেয়াল করবেন। প্রত্যেকটা আইটেম যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। আমি আবারও বলছি, হ্যাঁ, প্রত্যেকটা স্যার আইটেম এটার মনোযোগ ফুল ফর্ম সহকারে কি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দেয়া আছে তো এখানে সুন্দর করে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দেয়া আছে সুন্দর করে, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। আচ্ছা দেখো, কে নির্ণয় করার সূত্রটা আমরা কিভাবে ব্যবহার করব দেখো, আর এফ প্লাস স্যার মেবি কল আসছে, সাউন্ড কমে গেছে। মাইনাস আর হ্যাঁ। এফ ইনটু বিটা, ঠিক আছে? হ্যাঁ, ভাইব্রেট হচ্ছে। এটা কোনটা করতেছি স্যার? 597 পেজ জাফরিন। বুঝছি তো, একটা শূন্য লভ্যাংশ পদ্ধতি, একটা স্থির, হ্যাঁ, তারপর এটা একটা মূলধন ব্যয় হ্যাঁ, 4টা ধাপ না, এটা এটা 3 নাম্বার ধাপটা আর কি। মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল। এটা কি স্যার বলছিল এটার ধাপগুলোর মধ্যে? হ্যাঁ, বলছে স্যার না, একটা করে করাচ্ছে, মানে বললে এরকম নাই তো করে। একটা করা। আচ্ছা আমরা কি শুরু করব? জি স্যার। জি স্যার। আচ্ছা যেটা বলছিলাম দেখেন একটু ভালো করে খেয়াল করবো, সূত্রটা তো দেখছো, এবার সূত্র কোন আইটেমটা দিয়ে কি প্রকাশ করে আমরা একটু দেখি। প্রথম আসো আর এফ, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এফ স্যার। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এখন এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে কি? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে তুমি ঝুঁকি মুক্ত বিনিয়োগ থেকে যে ইনকামটা করছো সেটাই হচ্ছে এখানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। সেটা কি রকম? সেটা হচ্ছে যেমন ট্রেজারি বিলে ইনভেস্ট করলে আমাদের ঝুঁকি থাকে না, তাহলে ট্রেজারি বিল থেকে কিন্তু আমাদের একটা ইনকাম হয়। ওই ট্রেজারি বিলে বা সরকারি বিলে বা ঝুঁকি মুক্ত যে বিনিয়োগ, ওই বিনিয়োগ থেকে প্রাপ্ত ইনকামের রেট হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, যেটাকে আমরা এখানে আরএফডি ঘোষণা করি। ক্লিয়ার? স্যার একটু আবার বলেন। আমরা ট্রেজারি বিল বা সরকারি বিল অথবা আমাদের যেই ইনভেস্টমেন্ট গুলো একেবারেই ঝুঁকি মুক্ত, সেই জি স্যার। বিনিয়োগগুলো থেকে আমাদের যে ইনকামটা হবে ওই ইনকামের রেটটা এখানে আরএফ দিয়ে বিবেচনা করা হচ্ছে। আরএফ, ক্লিয়ার? জি স্যার, বুঝছি স্যার।
এবার আসেন আরএম। আরএমটা কি? আরএম কে বলা হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন। আচ্ছা স্যার, আর একটা কি ঝুঁকিমুক্ত আয়ের হার? হ্যাঁ অবশ্যই, সেটাই তো বলছিলাম এতক্ষণ। এবার আসেন, এটা কি আরএম মানে হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন। মার্কেট রেট অফ রিটার্ন মানে কি? ঝুঁকি যুক্ত আয়ের হার। ঠিক আছে, মার্কেটে আপনি যে ইনভেস্ট গুলো করবেন সেগুলোতে ঝুঁকি আছে, এবং ঝুঁকিপূর্ণ ইনভেস্ট থেকে আপনি যে ইনকামটা করবেন সেই ইনকামের রেটটাই হচ্ছে আরএম এখানে। ঠিক আছে, জি স্যার, জি বুঝছি। স্যার। হ্যাঁ। জি স্যার। হুম। তাহলে আরএফ দেখলাম, আরএম দেখলাম, ঠিক আছে। আরএফ তাহলে আমরা চিনি, কোনো সমস্যা নাই। এখন বলা হচ্ছে যে আরএম আর আরএফ, এই যে অংশটা আছে মাইনাস করা, আরএম মাইনাস আরএফ, এই জিনিসটাকে বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম অথবা ঝুঁকি স্যার মানে অধিকার। আরএম পড়াইছিলাম, থেকে মনে আছে? মাইনাস আরএফ বাদ দিলে ঝুঁকি প্রিমিয়াম আসে। হ্যাঁ, এটা মানে হচ্ছে আমাদের এমসিকিউ তে প্রায় আসতে দেখা যায়। তোমাকে পুরো সূত্রটা লিখে দিবে, রেখে দিয়ে বলবে আরএম মাইনাস আরএফ দিয়ে নিচের কোনটি প্রকাশ পায়, ঝুঁকি প্রিমিয়াম অথবা রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার, এই জিনিসটা অপশনে থাকবে এবং এই জিনিসটাতে তোমরা টিক মার্কস দিবে। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার, এই বিষয়টা আমি আপনাদেরকে পড়াইছি, আমি একটু স্যার ভুলে জানতে গেছি। চাচ্ছি হোয়াট ইজ রিস্ক, মানে জিজ্ঞেস করার আগে ভুলে গেছি। রেকর্ড হচ্ছে, আমি কিন্তু একেবারে আমাদের ক্যামব্রিয়ান কলেজের মধ্যে যে সেন্ট্রাল পেজটা আছে ওখানের মধ্যে দিয়ে দিই। আল্লাহ স্যার না। এই একটাই মাত্র ভালো মেয়ে আছে, এটা হচ্ছে মানে সানি। কলটা চিপে দেন একদম। কে না, বলছে তার আমি গলা? ওটার গলা ধরে চিপে দেন। তোরা পারিস না বিদে ও কি পারবে নাকি? তোরা এত গাধা। ঠিক আছে, একটা মাত্র ভালো মেয়ে আছে। তাহলে রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিকার কোনটা? অতিরিক্ত পরিমাণে ঝুঁকি গ্রহণ করার কারণে যে অতিরিক্ত পরিমাণ প্রিমিয়াম অর্জিত হয় বা উপকার বা লাভ অর্জিত হয় বা মুনাফা অর্জিত হয় বা প্রফিট গেইন হয়, ওই প্রফিটটাকেই বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিকার। এবার আসেন তাহলে আমরা একটু বিটা নিয়ে পড়াশোনা করি। হোয়াট ইজ এই বেটা অথবা বিটা? ঠিক আছে, আলফা বিটা গামা এগুলো আপনারা শুনছেন তাই না? এগুলো জি আমরা স্যার। ব্যবহার করি আমাদের ফিনান্সে। ওই আলফা আর গামার কোনো কাজ না, আমাদের বিটার একটা কাজ আছে। ওই বিটাটা বলতে কি বুঝায় ভালো করে খেয়াল করবেন, আমি মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমাদের রিস্ককে অনেক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক আর একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। হোয়াট ইজ সিস্টেমেটিক রিস্ক? সিস্টেমেটিক রিস্ক মানে হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। সিস্টেমেটিক মানে কি? অপরিহারযোগ্য ঝুঁকি। এবার শব্দ শুনে বুঝতে অপরিহারযোগ্য পারতেছেন? ঝুঁকি কি? ঠিক আছে, কিছু 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 মানে হচ্ছে যে বিষয় আছে যেগুলো আপনার ইচ্ছা সত্ত্বেও আপনি পরিহার করতে পারবেন না, আপনাকে এটাকে গিলতে হবে। ঠিক আছে, যেমন এই করোনার মধ্যে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন আর যতই প্রিকশন নেন, এই ক্ষতিটা কি আপনি অ্যাভয়েড করতে পারবেন? সম্ভব? না না পুরো স্যার। স্যার। পৃথিবী কি পারছে এই ক্ষতিটা অ্যাভয়েড করতে? পারে নাই। না। বন্যা আসতেছে, বন্যা আসতেছে, হ্যাঁ, আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন আপনার ব্যবসায়ের ক্ষয়ক্ষতি কি আপনি রোধ করতে পারবেন? পারবেন না। পদ্মার পারে একটা আপনার দোকান, আপনি যতই এখানের মধ্যে যতই পিলার গাড়েন, ভাঙ্গন থেকে কি আপনার দোকানকে রক্ষা করতে পারবেন? পারবেন না। না স্যার। তাহলে এই ধরনের ব্যবসায়ে কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো আপনি যতই ধরনের প্রিকশন নেন, যত পদ্ধতি অবলম্বন করেন, আপনি ওই ঝুঁকিটাকে কি করতে পারবেন না? পরিহার করতে পারবেন না। আনঅ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল। ঠিক আছে, ওই ঝুঁকিগুলোকে বলা হচ্ছে বিটা দ্বারা পরিমাপ করা হয় এবং সেটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। তাহলে বিটা দ্বারা আমরা কি পাই? বিটা দ্বারা আমরা যেটা পাই সেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক অথবা অপরিহার্য ঝুঁকি। অপরিহারযোগ্য ঝুঁকি। ঠিক আছে,
আর আনসিস্টেমেটিক রিস্ক কোনটা বা পরিহারযোগ্য ঝুঁকি কোনটা, যেটা যে ঝুঁকিগুলো আপনি ইচ্ছা করলে পরিহার করতে পারবেন। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার শ্রমিকরা হঠাৎ করে বা আপনার কারখানার জন্য কিন্তু একটা রিস্ক, কিন্তু আপনি ইচ্ছে করলে বিভিন্ন ধরনের প্রিকশন নিয়ে অথবা তাদেরকে তাদের দাবি মেনে নিয়ে আপনি কিন্তু এই রিস্কটা অ্যাভয়েড করতে পারবেন। এই ধরনের অনেকগুলো রিস্ক আছে যেগুলো আমরা বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে অ্যাভয়েড করতে পারবো, সেগুলোকে বলা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক অথবা পরিহারযোগ্য ঝুঁকি। তাহলে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে বিটা দ্বারা আমরা সিস্টেমেটিক রিস্ক প্রকাশ করব, এবং সিস্টেমেটিক রিস্কের বাংলা নাম হচ্ছে যে অপরিহার্যযোগ্য ঝুঁকি। এবং অপরিহার্যযোগ্য ঝুঁকি কোনগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, বুঝছি। স্যার জি স্যার। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়, এবার আশা করি আমরা আমাদের মানে হচ্ছে পরীক্ষার হলে আমাদেরকে কিছুই দিবে না, আমাদেরকে এখানে সরাসরি দিয়ে দিবে ঝুঁকি মুক্ত আয়ের হার এত %, আপনি এখানে বসাই দিবেন মার্কেট ঝুঁকি বা বাজার ঝুঁকি বা ঝুঁকি যুক্ত আয়ের হার এখানে বসাই দিবেন। আপনাকে বিটার মান বলতে পারে, ঠিক আছে, বাজারের রিস্ক আপ ডাউনের পরিমাণ বলতে পারে, এটার নাম বাজারের রিস্ক উঠানামার পরিমাণও হইতে পারবে, এটাকে সিস্টেমেটিক রিস্ক নাম দিতে পারে, এটাকে অপরিহার্যযোগ্য ঝুঁকি বলতে পারে। যে মান দিবেন সেই মানটা এখানে এনে বসাই দিবেন। আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই অংশটা বিয়োগ করে এই অংশের বিয়োগফলের সাথে এটা গুণ করবেন, গুণ করার পরে যোগ করবেন, আবার দেখিয়েন বিয়োগ করার পরে যোগ করে দিয়ে, ঠিক আছে। মহাপণ্ডিত যারা আছেন তাদেরকে একটু বলছি, ম্যাথমেটিক্স শিখাচ্ছি, ঠিক আছে। প্রথমে কাজ হচ্ছে বিয়োগ, প্রথমে আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর গুণ ভাগের কাজ করতে হয়, তারপর যোগের কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার কাজ ফার্স্ট করব, সেটার সাথে গুণ করব, গুণ করার পরে যোগ করব, ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ছোটখাটো একটা ম্যাথ করে দেখি, এই ধরনের একটা ম্যাথ করা যায় কিনা। আমাকে দেয়া আছে মনে করো ট্রেজারি বিলের আয় দেয়া আছে 6%, ঝুঁকি যুক্ত আয় দেয়া আছে 15%, বিটার মান দেয়া আছে 1.2, কে এই নির্ণয় করো। না, পার্সেন্টটাকে এখানে সরাসরি পার্সেন্টটাকে পার্সেন্টে বসাই দিতে পারবো, সমস্যা নেই। যে 6% সেটা 6 বসাই মানে দিতে পারবো। 15 হ্যাঁ 15 বসাই দিতে পারবে, কোনো সমস্যা নেই, এখানে বসাই দিতে পারবে। বসাও। স্যার 16.8। হ্যাঁ যা আসছে। আর 16.8 আসছে। জি স্যার। প্রত্যেকটা অঙ্ক করার সময় প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে লিখতে হবে, দেয়া আছে। দেওয়া আছে আমরা জানি দিয়ে সূত্রটা লিখতে হবে, সূত্রটা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি সূত্রের মান বসিয়ে তারপর করবেন, এবং মান বসানোর ক্ষেত্রে আপনারা 1-2 লাইনে শেষ করে দিয়েন না, ঠিক আছে। মান বসানোর পরে ক্যালকুলেশন গুলো একটু দেখানোর চেষ্টা করবেন, আপনারা বুঝতে হবে আপনারা ফার্স্ট ইয়ারে পড়েন, ঠিক আছে, মাস্টার করেন না। সো আপনাকে ক্যালকুলেশনটা একটু দেখাতে হবে, একদম শর্টকাট মানে হচ্ছে যে মান বসানোর পর আনসারটা বসিয়ে দিয়ে দিন। মিথিলা আছে? এই মিথিলা আছে? মিথিলা? মিথিলা নাই? ও মিথিলা অসুস্থ? অসুস্থ কে মিথিলা? মিথিলা কারিন? আমাকে জানাইছিল, কারিন মনে হয় জানাইছিল যে ও অসুস্থ, রিপোর্ট গুলো আমাকে দিছিল। আজকে থেকে আপনাকে আবার একই টপিক 2 বার বলতে হবে।
হ্যাঁ মানে এতদিন আমাদের কম্বাইন ক্লাস ছিল না, একই টপিক একবারই পড়াইতেন, এখন এক টপিক দুইবার পড়াইতে হবে। হ্যাঁ কত হবে, সমস্যা নাই, দেখা যাক। ক্লিয়ার তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি একটু বলে দিচ্ছি তোমরা কোথা থেকে কত পর্যন্ত পড়বা। সেটা হচ্ছে 595 পেজে আমাদের ইকুইটি ব্যয় থেকে শুরু করে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে পড়ার সময় অবশ্যই আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, কি বলছি এটা বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমি আছি। ওকে, 598 পেজ পর্যন্ত পড়বেন এবং 598 পেজে কর্মপত্র 1 2 3 4 5 এগুলো পড়বেন। এইচডব্লিউ 1 2 3 4 5 এগুলো করবেন। উদাহরণ নাম্বার 12 আছে আগের পৃষ্ঠায়, এটা করবেন। উদাহরণ নাম্বার 10 আছে, এটা করবেন। স্যার আজকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, শুধু কর্মপত্র করে আজকে জমা দিও। হ্যাঁ, এগুলো করতে বেশিক্ষণ লাগবে না, হয়তো বা সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে, হ্যাঁ সর্বোচ্চ 10 মিনিট। হ্যাঁ, এগুলো ছোট ছোট অঙ্ক, এর তো কিছু নাই, দেওয়া আছে লিখবা, সূত্র লিখবা, 10 থেকে 15 মিনিট লাগবে। 15 মিনিটও লাগবে না, আমার মনে হচ্ছে 10 মিনিটে শেষ হয়ে যাবে। স্যার বলেন 5 মিনিটে শেষ হয়ে যাবে। না, যেটা সত্যি কথা সেটা বললাম, আমি শেষ করে দিতে পারবো 10 মিনিট, এখন তোরা পারবি না সেটা হচ্ছে বড় কিন্তু বিষয়। পারবেনই আমি তো আপনি। 10 মিনিটও লাগবে না, আমরা তো 5 মিনিট। এক্সপার্ট, আমরা তো এখনো এক্সপার্ট হইনি। না, এক্সপার্ট লেভেল এখানে কিছু নাই আসলে, যা পড়াইছি সেগুলোই দেয়া আছে, শুধুমাত্র মানগুলো বসাই দিবি, উত্তরটা বের করবি, ক্যালকুলেশন আছে। তাও স্যার আমাদের জন্য আচ্ছা, কাজ ছিল, স্যার। আমাদের একটু দেখতে হ্যাঁ, হবে। স্যার ওই এর আগের অধ্যায়ে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বললে ওখানে সূত্র লেখার টাইমে একবার ভি নট মানে জিরোর মতো থাকে, আর একবার ভি বি থাকে। এখন কোন জায়গায় কোনটা লিখবো? কোনো জায়গায় কোনোটা লেখা লাগবে না, আপনার ইচ্ছা যখন যেটা সেটা লিখতে পারবেন, দুইটাই একই। মানে দুটোটাই B সেম? not, হ্যাঁ, বি যেটা সেটাও বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করা মানে সাইন, আবার বিভি যেটা সেটাও মানে বিভি দ্বারা বন্ড ভ্যালুয়েশন বোঝাচ্ছে, আর বি নট দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বন্ডের প্রেজেন্ট ভ্যালুটা বোঝাচ্ছে, বি নট। হ্যাঁ, তো এই বিষয়টা এরকম, আর কিছু ইংলিশে যেটাকে বন্ড ভ্যালুয়েশন বলে, বন্ডের ভ্যালু স্যার নির্ধারণ। স্যার স্যার বলছি চলতি আয়ের হার কিভাবে বের করবো? কিসের চলতি আয়ের হার। সিওয়াই আর কি, কেন ক্লাসটা দিছি না, ক্লাস রেকর্ডটা দিয়েছিলাম তো, সিওয়াই বের করার সূত্র। হ্যাঁ 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 জি স্যার। ক্লাস না দেখে মানে হচ্ছে যে স্যার একটা ফ্রি আছে, কোশ্চেন কতগুলো ফ্রি। হ্যাঁ, আর আমি বুঝিয়ে দিয়েছিলাম, জাফরিন তো ক্লাসে ছিল। কি রে জাফরিন? হ্যাঁ স্যার মনে আসছে। মনে আসছে না? ঠিক আছে, আজকে তাহলে এতটুকু পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অরিন তাহলে আমার জন্য দোয়া আইডি করবেন। অবশ্যই, অনেক অনেক দোয়া। তো আসসালামু এইখানের মধ্যে দুইটা বান্দা আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 39, এদেরকে একটু অ্যাড করে দিও।